নিম্নচাপের জেরে সপ্তাহান্তে উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে উপকূলের 4 জেলায়। নিম্নচাপ এবং নিম্নচাপের জেরেই বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, প্রত্যেকেরই এখন একটা প্রশ্ন যে জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে। অন্যদিকে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি শীতের আমেজে বাধা থাকে, তাহলে পারদপতনের সম্ভাবনা কবে থেকে, কি জানা যাচ্ছে? এই ঘূর্ণিঝড় ডিপ ডিপ্রেশন রূপেই থাকবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া বা ঘূর্ণিঝড় শক্তিশালী হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতি গভীর নিম্নচাপ রূপে রয়েছে এবং আগামীকাল সকালে এটি গভীর নিম্নচাপ রূপে স্থলভাগে প্রবেশ করবে এবং সেটি স্থলভাগে প্রবেশ করবে মহাবালিপুরম, তামিলনাড়ু, তার কাছাকাছি এলাকায়, এবং তার তখন গতিবেগ মাত্র 65 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ হতে পারে। অর্থাৎ সেভাবে দুর্যোগের আশঙ্কা নেই দক্ষিণেও, তবে এর একটা পরোক্ষ প্রভাব পড়তে পারে, কারণ তার মেঘপুঞ্জ কিছুটা উপরিভাগে আমাদের এখানে প্রভাব বিস্তার অলরেডি করেছে। কারণ তাপমাত্রা কলকাতাতেই প্রায় 4 ডিগ্রি দুদিনে বেড়ে গেছে। অর্থাৎ শীতের পথে, শীতের যে আমেজ, তার পথে একটা বাধা সৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টা এরকমই থাকবে। একেবারে বিশ্বজিৎ, নভেম্বরের শেষে বেশ কিছুটা বাড়লো তাপমাত্রা, তবে উত্তরের কি খবর? প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে আমরা দেখছি যে কলকাতা, সেখানে তো বেশ কিছুটা বাড়লো তাপমাত্রা, জাঁকিয়ে শীতের কোনো রকম আভাস পাওয়া যাচ্ছে না। উত্তরের কি খবর? উত্তরে কেমন আবহাওয়া? সকাল থেকেই কিন্তু যথেষ্ট তাপমাত্রা পারদর্শী অনেকটাই নেমেছে। পাহাড় থেকে সমতল সর্বত্র একদিকে যেমন সকালের দিকে কুয়াশার দাপট ছিল, ঠিক তেমনি বেলা বাড়তে না বাড়তে কিন্তু এখানে ঠান্ডার আবহাওয়াটা, তাপমাত্রা যথেষ্ট নেমেছে। 15 থেকে 16 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে সমতলের জেলাগুলির তাপমাত্রা। অন্যদিকে পাহাড়ের দিকে নজর রাখছি, সেখানেও আছে কিন্তু বেশ ঝলমলে আকাশ এবং 16 দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা যেমন অপরূপ সৌন্দর্য ধরা পড়েছে, এই সমতলে শিলিগুড়িতেও দেখা গিয়েছে। আর দার্জিলিংয়ের তাপমাত্রা রয়েছে 9 থেকে 10 ডিগ্রি আশপাশে। বেশ একটা ঠান্ডার আবহাওয়া এবং পর্যটকরা দুটি উপভোগ করছেন কিন্তু উত্তরবঙ্গের এই আবহাওয়া। বেশ। বীরভূমের শিউরি ডাকাতির ছক বানচাল। ডাকাতির আগেই পুলিশের জালে 11 ডাকাত। পাথরখাদান জাতীয় সড়কে ডাকাতির ছক ছিল, এমনটাই দাবি করছেন পুলিশ। প্রতিনিধি সুপ্রতিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, এই ডাকাতের দল কি স্থানীয় ছিল নাকি বহিরাগত ছিল? কিভাবে পুলিশ এই ছক বানচাল করলো? দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকার এই ফারকাটার একটি দোকানে কিন্তু পুলিশের কাছে গোপন সূত্রে খবর আছে যে 11 জন বসে রয়েছে এবং পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে যায় সাদা পোশাক এবং একটি 11 জনকে আটক করে এবং তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকটি গুলি এবং ডাকাতি করার যে সমস্ত সরঞ্জাম, যে লোহাঘাটা জিনিস, সেগুলো সব উদ্ধার হয়েছে। তবে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে পাথরঘাটান এলাকার বেশ কয়েকটি অফিসে তাদের ডাকাতি করার পরিকল্পনা ছিল, পাশাপাশি জাতীয় সড়কে 14 নম্বর জাতীয় সড়কে তাদের ডাকাতি করার পরিকল্পনা ছিল। মোহাম্মদবাজার থানার পুলিশ এবং নেতৃত্বে ছিল বীরভূম জেলা ডিএসপি বিএনপি, তারা গিয়ে কিন্তু একসঙ্গে সেখানে সাদা পোশাকে গিয়ে ডাকাতদের হাতে নাতে ধরে ফেলে এবং তাদেরকে আজকে শিউরি আদালতে তোলা হবে। বেশ। বিতর্ক এড়াতে আবাসে নামবাদের আর্জি। বাঁকুড়ার পাত্রসায়রে নামবাদের আর্জি নেতার। পাকা বাড়ি সত্ত্বেও আবাস তালিকায় নামে বিড়ম্বনা, তাই এবার বিডিওর কাছে নামবাদের আর্জি তৃণমূল নেতার। দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তবে তার আগে আপনাদেরকে জানাই যে বিডিওর কাছে নামবাদের আর্জি তৃণমূল নেতা। নামবাদের আর্জি বালশি অঞ্চল কমিটির সদস্যর, অর্থাৎ তৃণমূল নেতা, পাকা বাড়ি রয়েছে, তার সত্ত্বেও আবাসের তালিকায় নাম, আর তাতেই বিড়ম্বনা সৃষ্টি হয়েছে বাঁকুড়ার পাত্রসায়রে। তাই এবার তৃণমূল নেতা তিনি নামবাদের আর্জি করছেন বিডিওর কাছে। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, এই যে পাকা বাড়ি সত্ত্বেও আবাসের তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতার, তাহলে কি যখন সমীক্ষা হচ্ছিল সেই সময় কি ওনার এই পাকা বাড়ি ছিল না ছিল না? একবারই প্রিয়াঙ্কা, দেখো, যেমনটা জানাচ্ছে ওই তৃণমূল নেতা, যখন সমীক্ষা হয়েছে, অর্থাৎ যখন লিস্ট তৈরি হয়েছে, সেই সময় 5 বছর আগে তাদের কাঁচা বাড়ি ছিল, অর্থাৎ মাটির বাড়ি ছিল, যে কারণেই তাদের আবাস যোজনার তালিকায় নাম এসেছে এবং সেই সময় তারা আবাস যোজনার তালিকাভুক্ত হওয়ারও যোগ্য ছিল। তবে পরবর্তী সময়ে তাদের পাকা বাড়ি হয়, প্রাসাদ বাড়ি হয়, যে কারণেই এখন যখন রাজ্য সরকার এককভাবে এই আবাস যোজনার তালিকা সার্ভে করছে এবং আবাস যোজনা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে, সার্ভে শুরু হয়েছে, তখন দেখা যায় তাদের নাম রয়েছে অথচ পাকা বাড়ি রয়েছে। এরপরে ওই তৃণমূল নেতা তৎপর হয়ে ওঠে, সে জানায় যে যেহেতু তার পাকা দোতলা বাড়ি রয়েছে, তাই সে এই বাড়ি আর নেবেন না, এই বাড়ি যাতে অন্য কোনো গরিব মানুষ পায় সেই বিষয়, তার জন্যই তিনি ভিডিওর দ্বারস্থ হন
হন এবং সেখানে তিনি লিখিত আকারে আর্জি জানান যে তার নাম যাতে আবাস যোজনার তালিকা থেকে কেটে দেওয়া হয় এবং স্বাভাবিকভাবে সেই বাড়ি যাতে প্রাপ্য যারা তারা যেন পায়। প্রিয়াঙ্কা, গত 5 বছর আগে যখন বাংলার আবাস যোজনা বাড়ির জন্য বাড়ি বাড়ি সার্ভে গিয়েছিল, তখন আমাদের বাড়ি ছিল না, আমাদের মাটির বাড়ি ছিল। আমরা 2 ভাই ঠিক করলাম যে এখন আমরা বাড়ি আর নেব না, কারণ আমাদের বর্তমানে একটি পাকা বাড়ি আছে। আজকে পাত্রসাহেব ব্লক অফিসে বিডিও সাহেব না থাকার জন্যে ওনার সেকশনে রিসিভ করে ওনার হাতে দরখাস্তটা দিলাম। আমরা 2 ভাই মানে আলোচনা করে নিজের স্বইচ্ছায় আমরা বাড়িটি নেব না বলে দরখাস্ত দিলাম। 4 বছর আগে আবাস যোজনার যে সার্ভে হয় সেই সময় নিমাই মাঝি ও আনন্দ মাঝির মাটির বাড়ি ছিল। পুনরায় নতুন করে বাংলা আবাস যোজনার যে সার্ভে হচ্ছে তার বিগত 1-2 বছর আগে নিমাই মাঝি ও আনন্দ মাঝি এটি পাকা বাড়ি করে। যখন বাড়িতে সার্ভে টিম যায়, যাওয়ার পর বলে আমরা বাড়ি করেছি, আমাদের বাড়িটি দরকার নেই। সেই কারণে নিমাই মাঝি ও আনন্দ মাঝি পাত্রসাহেব ব্লকে বিডিও অফিসে গিয়েছিল এবং বিডিও অফিসে গিয়ে রিসিভ সেকশনে জমা দিয়ে যে যাতে আমার বাড়িটি আমাকে না দিয়ে অন্তত যে গরিব মানুষ এবং যোগ্য ব্যক্তি পায় তার ব্যবস্থা করেছি। হাসপাতালগুলির সৌন্দর্যায়নে বিধায়কদের বার্তা মুখ্যমন্ত্রীর। বিধায়ক তহবিল থেকে সাহায্য করারও পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে নিউজ 18 বাংলার খবরের জেরে তড়িঘড়ি পরিষ্কার করা হলো কলকাতা মেডিকেলের নাইট শেল্টার। সরকারি হাসপাতালের সৌন্দর্যায়নে নজর, এ নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে বিধায়কদের বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, বিধায়কদের অনুরোধ করব, যদি দেখেন কোনো হাসপাতালের রং ঠিক নেই তখন আপনারা বিধায়ক তহবিল থেকে সহযোগিতা করতে পারেন, এতে বাংলাকে আরো কালারফুল ও সুন্দর করে গড়ে তুলতে পারি। এদিকে এদিনই নিউজ 18 বাংলার খবরের জেরে পরিষ্কার করা হলো কলকাতা মেডিকেলের নাইট শেল্টার। হ্যাঁ, পরিষ্কার করে দিয়েছে। আমাদের যে অভিযোগগুলো ছিল মোটামুটি সেগুলো এখন সমাধান হয়েছে। রুগী নিয়ে যে খুব সুষ্ঠুভাবে থাকতে পেরেছে আপনাদের জন্য, এজন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ। কলকাতা মেডিকেলের এমার্জেন্সির ঠিক পাশেই রোগীর আত্মীয়দের জন্য রয়েছে নাইট শেল্টার। 75 টাকা দিয়ে রাতে থাকতে পারেন রোগীর পরিজনরা। 1 তলায় ক্যান্টিন, 2 তলায় মেয়েদের থাকার জায়গা, 3 ও 4 তলা ছেলেদের জন্য নির্দিষ্ট। সব মিলিয়ে 70 জনের থাকার ব্যবস্থা। এই রাত্রি নিবাসী এতদিন ছিল নোংরা, যেখানে সেখানে জঞ্জালের স্তূপ, পান গুটখার পিকে দেওয়াল লাল, বাথরুমের অবস্থাও তথৈবচ। এখানেই শেষ নয়, রাত্রিবাসের 4 তলায় গড়াগড়ি খাচ্ছিল মদের বোতল। বুধবার এ খবর দেখায় নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার এই পদক্ষেপ। এদিন 7 সকালেই নাইট শেল্টারে সাফাই শুরু। যেসব দেওয়াল পানের পিকে লাল হয়ে গিয়েছিল সেখানে এদিন নতুন রঙও করা হয়। যেটা উল্লেখযোগ্য, একেবারে টপ ফ্লোরে যেখানে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে ছিল সেই মদের বোতলগুলোও কিন্তু কুড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই জায়গাটা কিন্তু পরিষ্কার করে রাখা হয়েছে। বাথরুম পরিষ্কার হয়েছে, বেড টেড মোটামুটি এখন পরিষ্কার হয়েছে, আর পরিষ্কারের কাজ চলছে। ধন্যবাদ আপনাদেরকে, নিউজ 18 বাংলাতে। এই নাইট শেল্টারের দেখভালের দায়িত্বে একটি এনজিও রয়েছেন কেয়ারটেকার। তারপরেও এমনটা হলো কেন? কেন শতাব্দী প্রাচীন ঐতিহ্যের কলকাতা মেডিকেলের নাইট শেল্টার এভাবে নোংরা অবস্থায় পড়েছিল? সকাল 8টা থেকে ডিউটি আরম্ভ করি, রাত 12টা পর্যন্ত ডিউটি একটা লোকটা কত দেখবে বলুন আপনি? এটা আমাদের তো সম্ভবপর নয়। এখানে আমার সাফ লেখা আছে যে পান বিড়ি গুটকা আর খাবার বারণ আছে, রুলস ভাঙে যে ওর 1000 টাকা ফাইন আছে লেখা। তারপরে লোকটা শুনে না, অনেক লোক খায় মদের বোতলে হয়েছে, ইলিগাল ফেলে গিয়েছে, অনেক লোক ধরে যায়, ফাইন লাগে যখন দাঁড়ায়। ঠিক আছে, 4 দিন থেকে সুইপার আসছে না, এই জন্য একটু ক্যামেরা গোপাল ওঝার সঙ্গে সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা।